বিভিন্ন সময় রাজ্যে আমরা আন্দোলন দেখেছি, আর সেই আন্দোলনের নামে সম্পত্তি ভাঙচুর হয়েছে। এবার সেই দিন শেষ। না, আর তা করা যাবে না। প্রতিবাদের নামে সরকারি সম্পত্তিতে যেভাবে আগুন লাগানো হয়েছে বিগত দিনে, তা আর চলবে না। আমরা দেখেছি সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, না তাও আর চলবে না। যারা করেছেন তাদেরকেও রেয়াত নয়। 7 বছর আগে 2019-এ আমরা দেখেছিলাম সিএ প্রতিবাদের নামে ভাঙচুর চলে, ট্রেন ভাঙচুর চলে, উলুবেড়িয়ায় ট্রেন ভাঙচুর চলে, মুর্শিদাবাদে ট্রেন ভাঙচুর হয়, প্রতিবাদের নামে স্টেশনের কেবিন ভাঙচুর করা হয়। আর এবার রাজ্য পুলিশ বিশেষ দল গড়ে তদন্তের রাজ্য পুলিশ। কথা বলবো, কমলিকা সেনগুপ্ত সহকর্মী রয়েছেন সঙ্গে। কমলিকা, আন্দোলনের নামে ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট নয়, এবার আর কি নির্দেশিকা এলো? দেখো, মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে ডিজিকে, সেখানে স্পষ্ট তিনি জানিয়েছেন যে সিএ নামে মুর্শিদাবাদে যে তাণ্ডব চলেছিল, যে তাণ্ডব হয়েছিল, রেল আমরা জানি যে এমটি কোচেস রেলের, সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, একেবারে তাণ্ডব হয়েছিল 2019 সালে। যদি মনে করে দেখো যে বেলডাঙ্গাতে হয়েছিল এবং লালগোলা, বিভিন্ন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, উলুবেড়িয়াতে হয়েছিল। এই পুরো বিষয়টা নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে রাজ্য পুলিশ একটি স্পেশাল সেল তৈরি করবে এবং সেই স্পেশাল সেল তৈরি করে এই বিষয়টির উপর বিশেষভাবে তদন্ত হবে এবং রেল জ্বালানো, যারা এরকম ভাবে রেলের সম্পত্তি এবং যেভাবে রেলের স্টেশনের উপর হামলা হয়েছিল, আমরা জানি স্টেশন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এমটি কোচেস সেগুলো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা করেছে তাদের প্রয়োজন হলে সম্পত্তি বেচে ক্ষতিপূরণ দিতে হবে। কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর তরফ থেকে ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আজকে বৈঠক ছিল, সেখানে এই কথা মুখ্যমন্ত্রী বলেছেন বলে আমরা জানতে পারছি। এবং আমাদের 2019 সালে যেভাবে এই মালদা, মুর্শিদাবাদ, উলুবেড়িয়া এখানে তাণ্ডব চালানো হয়েছিল এবং মনে করে দেখো তখন প্রশাসন যেভাবে প্রশাসনের তৎপর হওয়ার কথা ছিল তা কিন্তু হয়নি। এবং আমরা জানি যে সেই সময় যারা সরকারে ছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল, সেই সরকারও কিন্তু এই বিষয়ে খুব কঠিন পদক্ষেপ নেননি। 2 দিন লাগাতার এই তাণ্ডব চলেন এবং সেইখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছিল যে সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্যই কি সেই বিষয়টি করা হয়নি, এই প্রশ্ন বিরোধীরা সেই সময় তুলেছিল। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন যাতে যারা এই রেল জ্বালিয়েছিল বা যারা এই ধরনের ঘটনা ঘটেছিল সেই বিষয়ে তদন্ত শুরু হবে এবং শুধু তদন্ত না, তাদেরকে সম্পত্তি বেচে ক্ষতিপূরণ দেওয়া হবে। একেবারে কেউ সরকারি সম্পত্তি যদি নষ্ট করে, তাহলে যে কথা সহকর্মী কমলিকা বলছিলেন যে অভিযুক্তের ঘটি বাটি বেচে হলেও খরচ উসুল হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বুঝিয়ে দিয়েছিলেন, জনরোষের অজুহাতে কথায় কথায় পথ অবরোধ, সরকারি সম্পত্তি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের মতো যেই হুলিগ্যানিজম, এই কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে হুলিগ্যানিজম বা নৈরাজ্যের সংস্কৃতি এবার আর নয়, আর তা রুখতে এবার কড়া পদক্ষেপ। যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে দেন এন্ড দেয়ার কিভাবে অ্যাকশন করবে পুলিশ? কমলিকার থেকে জানবো। কমলিকা, দেখো, যেটা আমরা দেখতে পেরেছি যে পুলিশের কাছে একটা একদম নির্দেশ দেওয়া হয়েছে যে পুলিশ যে কোনো ধরনের এই ধরনের হিংসা, যারা দাঙ্গা করার চেষ্টা করবে বা হিংসা করার চেষ্টা করবে বা এই ধরনের আইনকে নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করবে, সেখানে কিন্তু একদম কঠিন হয়ে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। এবং আমরা দেখেছি যে কিছুদিন আগে রাস্তার কাছে একটি জমায়েত ঘিরে হিংসা হওয়ার চেষ্টা করা হয়েছিল, আমরা দেখেছি কড়া হাতে সেখানে পুলিশ দমন করছিল। সুতরাং একটা জিনিস খুব স্পষ্ট যে সরকারি সম্পত্তি এইভাবে হিংসা করে যেভাবে তাণ্ডব করা হয়েছিল, সেরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য এই নির্দেশ। এবং যে কোনো ধরনের হিংসা হলে সেখানে পুলিশ তৎপর হবে এবং পুলিশ কঠোরভাবে ব্যবস্থা নেবে, সেই বিষয়টাও কিন্তু পরিষ্কার হচ্ছে। ওকে, বিধানসভার পর এবার লোকসভায় জোট বাঁধছেন তৃণমূলের বেসুররা।
লোকসভায় তৃণমূলের বেসুরোদের আলাদা ব্লক, বেসুরোদের একজোট করতে উদ্যোগী 2 সাংসদ, 19 জন বেসুরো। এই সাংসদদের একজোট করার উদ্যোগ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দলনেতা হতে পারেন এই বেসুরোদের কেউ। বিধানসভার পর এবার লোকসভায় জোট বাঁধছেন তৃণমূলের বেসুরোরা। লোকসভায় তৃণমূলের বেসুরোদের আলাদা ব্লক আর বেসুরোদের একজোট করতে উদ্যোগী 2 সাংসদ, 19 জন বেসুরো সাংসদদের একজোট করার উদ্যোগ। এবার লোকসভাতে বেসুরোরা একজোট হওয়া শুরু করেছে, যেটা আমাদের কাছে খবর আসছে, এবং এই একজোট হওয়ার পেছনে 2 জন সাংসদ রয়েছে। 2 জন সাংসদ ইতিমধ্যেই বিভিন্ন অন্যান্য যারা সাংসদ রয়েছে তাদের সঙ্গে কথা বলছে এবং সামনের সপ্তাহেই একটা কোনো ঘোষণা বা সামনের সপ্তাহেই তারা কোনো একটা পদক্ষেপ নিতে পারে, যেটা আমরা জানতে পারছি। এবং আমরা একবার মনে করিয়ে দিই যে তৃণমূল কংগ্রেসের 2024-এ তখন যারা জেতে লোকসভায় তাদের 29 জন এমপি তারা পেয়েছিলেন। তার মধ্যে বসিরহাটের একজন এমপি তিনি মারা যান, ফলে এখন 28 জন এমপি রয়েছে এবং এই 28 জনের এমপির মধ্যে যদি 2/3 দেখতে হয় তাহলে 19 জন এমপি যদি একসাথে হন এবং তারা একজোট বেঁধে তারা যদি অধ্যক্ষর কাছে গিয়ে এই চিঠি দেন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা দলের দলনেতা মনে করছে না এবং তাদের দলনেতা বদলে দেওয়া হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু লোকসভাতেও একই পরিস্থিতি হতে পারে যা বিধানসভায় হয়েছে। এবং দুজন সাংসদ, তার মধ্যে একজন বেসুরো হয়ে ইতিমধ্যেই ফেসবুক এবং অন্যান্য জায়গায় পোস্ট করতে শুরু করেছেন, কয়েকটা পদ ছেড়ে দিয়েছেন। এবং আরও একজন সাংসদ তিনি এই 2 জন এই বিষয়ে রয়েছে, যদিও এই সমস্ত বিষয়টা তারা কেউই মুখ খুলতে চাইছে না, কিন্তু 2 জন খুবই নাম করা, একজন সাংসদ খুবই বর্ষিয়ান সাংসদ, অন্যজন সাংসদ নতুন সাংসদ কিন্তু খুব নাম করা সাংসদ, এমনটাই আমরা জানতে পাচ্ছি। একেবারে কমলিকার সঙ্গে থাকো। আর আমাদের অপর প্রতিনিধি অর্থাৎ আবির ঘোষাল রয়েছে, সরাসরি আবিরের কাছে চলে যাব। আবির, লোকসভায় কবের মধ্যে তাহলে বেসুরোরা একদল হবে? দেখো, কমলিকাদি যেটা বলছিল সেটা একেবারেই আলোচনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে দিল্লিতে রাজনৈতিক মহলে গোটা বিষয়টিকে নিয়ে শোরগোল পড়েও গেছে। গত 2 দিন ধরে যে সংসদীয় দলের মধ্যে আভ্যন্তরীণ যে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, এই বিষয়টি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কানেও পৌঁছেছে, যদিও তারা এই বিষয় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাইছে না বা বলা ভালো, তারা বোঝানোর চেষ্টা করছে যে কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। তবে এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে যে 8ই জুন কোনো একটি পদক্ষেপ তাদের তরফ থেকে নেওয়া হতে পারে। কিন্তু 8ই জুন কেন তারা এই পদক্ষেপটা নিতে চান, তার কারণ হচ্ছে সেদিনকে INDI এর একটা বৈঠক রয়েছে এবং সূত্রের খবর সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই যোগ দেবেন এবং তাদের দলের একাধিক সাংসদদেরকেও তারা সেখানে উপস্থিত থাকতে বলেছেন। এই দিনকে দাঁড়িয়ে যারা বিদ্রোহী সাংসদ হতে চলেছেন তারাও সেদিনকে পাল্টা দলের বিরুদ্ধে গিয়ে তারা সেদিনকে কোনো একটি বৈঠক আলাদা করে তাদের কি বক্তব্য বা তারা কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন সেটা তারা জানাতে চান। এটা যদি তারা জানাতে পারেন তাহলে জাতীয় রাজনীতিতে তাদের কি বক্তব্য সেটাকে তুলে ধরাটা তাদের পক্ষে অনেকটা সহজ হবে, কারণ প্রচারের আলোতে সেটা থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এর আগে আমরা দেখেছিলাম যে রাজ্যসভাতে তৃণমূল কংগ্রেসকে একবার ভয়ঙ্কর বিব্রত অবস্থার সম্মুখীন হতে হয়েছিল যখন দীনেশ ত্রিবেদী তিনি যখন তার রাজ্যসভার সদস্য পদ তৃণমূল কংগ্রেস থেকেও তিনি যখন সরে যান, তিনি তখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করে তিনি সরে গিয়েছিলেন। এবং অনেকেই বলেন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ক্ষেত্রের বাইরে বেরিয়ে বিভিন্ন সময় আক্রমণ প্রতি আক্রমণের কথা বলেছেন। কিন্তু এই ধরনের সংসদের কক্ষে দাঁড়িয়ে ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধচারণ করে আক্রমণাত্মক কথা বলে কাউকে বলতে দেখতে পাওয়া যায়নি। ফলে সেদিক থেকে দেখতে গেলে 8 তারিখের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সূত্রের খবর ইতিমধ্যেই গত 2 দিন ধরে আলাদা আলাদা করে 6 জন 7 জন করে বৈঠক করেছেন, তারা একে অপরের সঙ্গে মত বিনিময় করেছেন, আলোচনা চালিয়ে যাচ্ছেন। তো এদের তরফ থেকে একটা বড় অংশ তারা 8 তারিখে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, এমনটাই সূত্রের খবর। একেবারে। আর এই বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে, সরাসরি চলে যাব মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, বেসুরোদের এই মুহূর্তে দিল্লিতে ঠিক কতটা তৎপরতা দেখছো? দেখো,
দিল্লিতে ইতিমধ্যেই বেশ কিছু সাংসদ তারাও এসে পৌঁছে গিয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করছেন। তার মধ্যে লোকসভার সাংসদরা রয়েছেন এবং আমরা যেটা জানতে পারছি তার মধ্যে নবাগত সাংসদরা যেরকম রয়েছেন, একেবারে 2024-এর নির্বাচনেই যারা প্রথম সাংসদ হয়েছেন এরকম কিছু সাংসদ তারা রয়েছেন। তবে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে স্পিডটি নট হয়ে রয়েছেন, তারা প্রকাশ্যে কোনো মুখ খুলছেন না। তবে তাদের মধ্যে অনেকেরই কিন্তু যেটা তারা যখন তাদের সাথে কথা হচ্ছে তারা দিল্লিতে আছেন বলে স্বীকার করলেও তারা দলের সঙ্গে বা অন্য কোনো রকমের বৈঠক হচ্ছে কিনা সে বিষয়টা তারা স্বীকার করছেন না। কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পারছি যে তাদের মধ্যে ইতিমধ্যেই কিন্তু বৈঠক চলছে এবং আগামী সপ্তাহে একটা বড়সড় পদক্ষেপের পথে তারা এগোচ্ছেন। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে এক প্রবীণ সাংসদ, এক সিনিয়র সাংসদ তিনি দিল্লি আসছেন এবং আজকে বিজেপির এক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে, তেমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। যদিও সরাসরিভাবে কিন্তু তারা কেউই গোটা বিষয়টি তারা স্পষ্ট করছেন না। তারা এটা মানছেন যে তাদের অনেক সাংসদরাই কিন্তু এরকমটাও জানাচ্ছেন যে তাদের কাছে ফোন আসছে, তারা কথা বলছেন, তবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেননি, এরকমই কিছু সাংসদের বক্তব্য। দিল্লিতে অন্ততপক্ষে 10 থেকে 12 জন সাংসদ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রয়েছেন বলে আমরা জানতে পারছি। তাদের মধ্যে অধিকাংশই কিন্তু লোকসভার সাংসদ এবং তারাই নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং তারা পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা জানতে পারছি। যদিও রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামীর সঙ্গে আমাদের আজকে কথা হয়, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন এবং একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে রাজ্যসভার প্রায় সমস্ত সাংসদরা এককাট্টা রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। ফলে এই ভাঙন শুধু লোকসভা স্তরে সীমাবদ্ধ থাকবে নাকি এই ভাঙন গিয়ে দাঁড়াবে রাজ্যসভা অর্থাৎ উচ্চকক্ষেও, সেটা আমাদের নজরে রাখতে হবে এবং আগামী সপ্তাহে কিন্তু বড়সড় পরিবর্তন সেটা দেখা যেতে পারে। এবং খুব ইন্টারেস্টিংলি আগামীকালই দিল্লিতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার তাদের ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার কথা এবং যেটা আমরা শুনতে পাচ্ছি যে সোমবারের মধ্যেই লোকসভার যারা একেবারে অনেক ধন্যবাদ মৈত্রেয়ী। লোকসভায় জোট বাঁধছে তৃণমূল, বলা যায় নব তৃণমূল। বিধানসভার পর তাহলে কি এবার লোকসভায় দলনেতার পদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেতে চলেছে? লোকসভায় তৃণমূলের বেসুরোরা জোট বেঁধে আগামী দিনে কি হতে পারে? শ্রমিক ভট্টাচার্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেস ভাঙারই ছিল, মতাদর্শবিহীন, লক্ষ্যভ্রষ্ট একটা তথাকথিত জনগোষ্ঠী যা রাজনৈতিক দল বলে মানুষের সামনে পরিচয় দিত। তারা তো ভাঙবেই, কিন্তু যেভাবে তৃণমূল ভাঙছে কিন্তু এবড়ো খেবড়ো করে ভাঙা। তৃণমূল ভেঙে তৈরি হওয়া নব তৃণমূল। বিধানসভার যে ছবি আমরা দেখেছিলাম তারপরেই সম্ভাবনা জোরালো হচ্ছিল যে একইভাবে কি লোকসভাতেও জোট বাঁধবেন এই বেসুরোরা। বুধবার আমরা বলেছিলাম পিকচার আভি বাকি হ্যায়। মাথায় রাখতে হবে, লোকসভায় যদি তৃণমূলের এই যারা নব তৃণমূল তারা যদি 2/3 সাংসদের সমর্থন জোগাড় করতে পারে, অর্থাৎ 20 জন সাংসদ যদি এদের দিকে চলে আসে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, বিধানসভায় যেমন শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হতে পারলেন না, তেমনই বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তেমনই লোকসভায় এই নব তৃণমূলেরই কেউ লোকসভায় তৃণমূলের দলনেতা নির্বাচিত হবেন এবং লোকসভায় এখন তৃণমূলের যিনি দলনেতা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু ওই পদ আর থাকবে না। এর পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে মহারাষ্ট্র মডেল। সেটা হচ্ছে আমরা 2-3 দিন ধরেই সবার আগে থেকেই বলছি যে এই রাজ্যে কি এবার মহারাষ্ট্র মডেল দেখা যাচ্ছে। সেই মহারাষ্ট্র মডেলে কি ঘটেছিল? মহারাষ্ট্র মডেলে যেটা হয়েছিল যে 2টি আঞ্চলিক দল ভেঙে গেছিল। শিবসেনার মুখ ছিলেন, নেতা ছিলেন উদ্ধব ঠাকরে, তারপর দেখা গেল দলটা ভেঙে গেল শিবসেনা, একনাথ শিন্ডের হাতে ক্ষমতা চলে গেল। ঠিক একইভাবে এনসিপিও তো কিন্তু ভেঙেছিল। এনসিপির মুখ ছিলেন, মাথা ছিলেন শরদ পাওয়ার, সেই এনসিপি ভেঙে দুই ভাই হয়ে গেল এবং শরদ পাওয়ারের থেকে ক্ষমতা চলে গেল তার ভাইপো অজিত পাওয়ারের হাতে। এই মহারাষ্ট্র মডেলই এবার বাংলায় হতে চলেছে বলে মনে করা হচ্ছে। লোকসভাতেও যদি নব তৃণমূলের কাছেই সংখ্যাগরিষ্ঠতা চলে যায় তাহলে এই দলের নাম এবং প্রতীকের ভবিষ্যৎ কি হবে?
সবারই প্রশ্ন, তৃণমূল দলটা কি থাকবে? মমতার হাতে কি তৃণমূল দলের নামটা, এই যে তৃণমূল এই নামটা থাকবে? তৃণমূলের যে প্রতীক জোড়া ফুল, এইটা কি থাকবে মমতার হাতে, নাকি এটাও তিনি হারাবেন? এটা কিন্তু শুধুমাত্র টুঠার সাংসদ একসঙ্গে হলেই হবে না। আচ্ছা, কেন বলছি? প্রথমে কি হচ্ছে যে বিধানসভায় 2/3 বিধায়ক এক জায়গায় হলো, নব তৃণমূল বিরোধী দলনেতা হয়ে গেল। তার সঙ্গে এবার যদি ধরে নিই লোকসভাতেও এমনটা ঘটলো, সেখানেও হলো। এরপর যদি দলের নাম এবং প্রতীক পেতে হয়, একই প্রতীক, মানে নামটা হবে তৃণমূল এবং প্রতীক হবে জোড়া ফুল, এটা যদি এই নব তৃণমূলকে পেতে হয়, তাহলে তাদের নির্বাচন কমিশনের কাছে যেতে হবে, গিয়ে আর্জি জানাতে হবে, তাদের বলতে হবে যে আমাদের সঙ্গেই সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়ক, সাংসদ, তারপর কাউন্সিলর এরা রয়েছেন, দলের যারা দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী নেতা তারা রয়েছেন, এবং সর্বস্তরেই দেখা যাচ্ছে দলের যারা নেতারা কাজকর্ম করেন তাদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে। এইটা যখন নির্বাচন কমিশনের কাছে তারা দাবি করবেন, নির্বাচন কমিশন সেই তাদের দাবির সপক্ষে নথি দেখবেন, সই দেখবেন, এবং এটাও দেখবেন তৃণমূলের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে কি লেখা রয়েছে সেটাও খতিয়ে দেখবেন। এই সব কিছু খতিয়ে দেখে যদি দেখা যায় যে নব তৃণমূল তাদের দাবির সপক্ষে যথেষ্ট প্রমাণ নথি দিতে পারছেন, সবাইকে জড়ো করতে পারছেন এক জায়গায়, তাহলে তাদের হাতেই চলে যাবে তৃণমূল দলটা, এই যে তৃণমূল নামটি এবং তৃণমূল প্রতীকটি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলও হারাবেন, তার দলের প্রতীকও হারাবেন। রেলের জমি জট কাটাতে ডেডলাইন, 1 মাসের ডেডলাইন মুখ্যমন্ত্রীর। নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। 7ই জুলাইয়ের মধ্যে জমি সমস্যা মেটানোর নির্দেশ। 7ই জুলাইয়ের মধ্যে রেলকে জমি দেওয়া হবে, অর্থাৎ জমি জটে আর কোনো রেল প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে থাকবে না। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজকে যে রেলমন্ত্রী ঐশ্বনী বৈষ্ণবের সঙ্গে যে বৈঠক হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেই বৈঠকে জেলা শাসকদের 1 মাসের টাইমলাইন দিয়ে দেওয়া হলো। অর্থাৎ আগামী 7ই জুলাইয়ের মধ্যে যে যে রেল প্রকল্পকে কেন্দ্র করে জমি জট রয়েছে সেই জমি জট কাটাতে হবে। রেলমন্ত্রীকে পাশে বসিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা শাসকদের এই নির্দেশ দেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে, এবং তিনি বলে দেন যে তিনি আগেই জানিয়েছিলেন যে একটি ক্যালেন্ডার তৈরি করতে হবে কোথায় কোথায় জমির সমস্যা রয়েছে রেল প্রকল্পগুলি কার্যকরী করতে। কিন্তু আজকের বৈঠকে তারপরে তিনি যে ক্লোজ ডোর বৈঠক করলেন জেলা শাসকদের সঙ্গে, যেখানে রেলের অফিসিয়ালরাও ছিলেন, যেখানে বিধায়করাও ছিলেন, যেখানে জেলা শাসকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টত নির্দেশ দিলেন যে আগামী 1 মাসের মধ্যে জমি জট কাটাতে হবে, এবং 7ই জুলাইয়ের মধ্যেই জমি জট কাটিয়ে রেলকে জমি হস্তান্তর করতে হবে। এই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন বলেই সূত্র মারফত। সঙ্গে থাকো সোমরাজ। নন্দীগ্রামে রেলে বিশেষ নজর শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রেল পরিষেবা দ্রুত পৌঁছতে রেলমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে। নন্দীগ্রামের প্রজেক্টটা একটু দেখতে অনুরোধ করা হয়েছে। কথা বলবো, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, নন্দীগ্রামে রেল প্রজেক্ট যাতে দ্রুত শুরু করা যায় সেই বিষয় নিয়ে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুরোধ করেন রেলমন্ত্রী ঐশ্বনী বৈষ্ণবকে, এবং যেটা সূত্র মারফত জানা যায় বৈঠক চলাকালীন রেলমন্ত্রী বলেন যে এটা নিয়ে আলাদা করে বৈঠক করা হবে এবং কিভাবে এই কাজ শুরু করা যায় সেই বিষয়ে তারা দ্রুত সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ নন্দীগ্রামে যাতে রেল প্রজেক্ট দ্রুত শুরু করা যায় সেই বিষয় নিয়ে আজ বৈঠকে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেলমন্ত্রী ঐশ্বনী বৈষ্ণবকে। ওকে, আর রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠকে বড় ঘোষণা, বাংলার জন্য 1 লক্ষ কোটি টাকার প্রকল্প রেডি। 1 লক্ষ কোটি টাকার প্রকল্প রেডি বাংলার জন্য। জেলায় জেলায় 538টি ওভারব্রিজ, আন্ডারপাস তৈরি টার্গেট, 102টি অমৃত ভারত স্টেশনেরও ঘোষণা। আজকে আপনাদের খুব খুশির খবর যে আমাদের এই মিটিং এর যে আউটকাম হবে তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। অনারেবল এমআর মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি
मुझे कमिट किया है ये पूरा रुपया रेडी है 1 लाख करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूंगा এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে এর আগে যুদ্ধ ভাবছিল রেলের সঙ্গে বললেন মুখ্যমন্ত্রী। রেলের সঙ্গে এই বিগত যে সরকার ছিল একটা যুদ্ধ ভাব সেন্ট্রাল স্টেট রিলেশনটা এত খারাপ জায়গায় নিয়ে গেছিল যার ফলে পশ্চিমবাংলার মানুষ আমাদের সবচেয়ে বিশ্বের জনপ্রিয় নেতা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি রেলওয়ে সেক্টরে যেভাবে উন্নয়ন করেছেন রিফর্মস করেছেন এবং রেলকে যে জায়গায় নিয়ে গেছেন তার টেস্ট থেকে তার স্বাদ থেকে তার সুযোগ থেকে আমাদের বাংলার অ্যাপ্রক্স 11 কোটি মানুষ কিন্তু বঞ্চিত হয়েছেন। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএম কে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। দেশকে বাঁচানোর জন্য বাংলাকে ধন্যবাদ বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। जिस तरीके से आपने देश को बचाया है, बंगाल को बचाया है, उसके लिए आप सबका बहुत बहुत साधुवाद। बहुत ही सम्माननीय और लड़ाकू जुझारू, बहुत एकदम मजबूत दादा सीएम साहब शुभेंदु दादा को मैं सबसे पहले नमस्कार करता हूं। आपके नेतृत्व में इतिहास रचा गया है और मैं विशेष शुभकामनाएं देना चाहता हूं राज्य सरकार के अधिकारियों को, रेलवे के अधिकारियों को। अब आपको अपना काम करने का मौका मिला। इतने लंबे समय तक बंगाल में जिस तरह से एकदम रोक के रखा हुआ था, विकास आगे न हो, कोई काम न हो, वैसी परिस्थितियां बना के रखी थी। तो अब आप सब मिलके दिखा दीजिए कि डेवलपमेंट का काम कैसे होता है, काम कैसे आगे बढ़ता है। अब आप मिलके दिखा दीजिए। বাংলা এবার বুলেট ট্রেন, বাংলায় বুলেট ট্রেন হবে। রেলমন্ত্রী জানিয়েছেন দিল্লি থেকে শিলিগুড়ি মাত্র 6 ঘন্টায়, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি। पश्चिम बंगों के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ये आने वाले समय में करके दिखाएंगे, बहुत तेजी से काम करेंगे। বন্দে ভারত স্লিপার প্রথম দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে, একই সঙ্গে একাধিক রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনও যাতায়াত করে পশ্চিমবঙ্গ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে। এবার পশ্চিমবঙ্গ পেতে চলেছে বুলেট ট্রেন। মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ঘোষণা করে দিলেন দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন পাবে পশ্চিমবঙ্গ এবং তার জন্য যে বিশেষ রেল করিডর সেটা তৈরি করার ক্ষেত্রে রাজ্য সরকারের কাছ থেকে যে সমস্ত ধরনের সহযোগিতা পাওয়া যাবে সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে। একই সঙ্গে পরিষ্কার করে রেলমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন এই বুলেট ট্রেনের মধ্যে দিল্লি থেকে শিলিগুড়ি আসতে সময় লাগবে মাত্র 6 ঘন্টা। দিল্লি থেকে শিলিগুড়ি আসার পথে ট্রেন লখনৌ, বারাণসী এবং পাটনা এই স্টেশনগুলিতে থামবে। আমরা জানি ইতিমধ্যেই দেশের পশ্চিম প্রান্তে বুলেট ট্রেনের কাজ শুরু হয়েছে এবং আগামী দিনে হাই স্পিড, সেমি হাই স্পিড ট্রেনের সংখ্যা যে বৃদ্ধি করা হবে, যে কারণে রেলওয়ে ট্র্যাকের আধুনিকীকরণ করা হচ্ছে তা কার্যত স্পষ্ট। তবে পশ্চিমবঙ্গকে যাত্রী সংখ্যার নিরিখে এবং অর্থনৈতিক দিক থেকেও আগামী দিনে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে তা এই বুলেট ট্রেন ঘোষণার মধ্যে দিয়েই পরিষ্কার। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলায় ডাবল ইঞ্জিনের রেল, নবান্নের রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুরো রেল বোর্ড। রাজ্যের রেল পরিকাঠামো নিয়ে আলোচনায় রেল বোর্ড, গোটা রেল বোর্ড নিয়ে নবান্নে বৈঠকে রেলমন্ত্রী। শহর কলকাতা প্রথম মেট্রো পেয়েছে, শহর কলকাতা প্রথম নদীর নিচেও মেট্রো পেয়েছে।
একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে একাধিক রাজধানী, দুরন্ত, বন্দে ভারত স্লিপারের মতো ট্রেন চলাচল করেছে। বিভিন্ন সময় জুড়ে একাধিক রেলের প্রকল্পও দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক দিক থেকেও পশ্চিমবঙ্গ রেলের প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে, এই অভিযোগও বারবার ধরে ঘুরে ফিরে এসেছে। আর গোটা নিটফল জুড়ে অনেকেই বলছেন বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গে রেলের কাজ করার জন্য 14,205 কোটি টাকা দেওয়া হলেও জমি জটের সমস্যা হোক বা বিভিন্ন ক্ষেত্রে লাল ফিতের যে বাঁধ, তার জন্য লাল ফিতের ফাঁসের জন্য কাজ আটকে থেকেছে এবং অনেকেই এর পিছনে রাজনীতিকরণকে দায়ী করেন। তবে বারবার ধরে রেলের তরফ থেকে যখন পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি পাঠানো হতো, বিভিন্ন যখন বৈঠক করা হতো, তখন বারবার ধরে উল্লেখ করে দেওয়া হতো মানুষের সুবিধার জন্য এই প্রকল্পগুলোর কাজ করাটা কতটা জরুরি। সরকার বদলের পর প্রথম যে বৈঠক নবান্ন সভাঘরে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে রেলমন্ত্রী, এই রাজ্যে থাকা 4টি জোনের যারা শীর্ষ আধিকারিক, গোটা রেল বোর্ডের একটা বড় অংশ এবং একসঙ্গে এত জনপ্রতিনিধি যারা ভিন্ন রাজনৈতিক দলের, তারা উপস্থিত থেকে পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে সেই প্রকল্পগুলোর জট কাটানোর জন্য বা সেই সমস্যার সমাধানের চেষ্টা করছেন। যারা দীর্ঘ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, যারা দীর্ঘ বছর ধরে প্রশাসনিক স্তরের সঙ্গে যুক্ত এবং এই রাজ্যে রেল প্রকল্পের কাজের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে যুক্ত, তারা অবশ্য মনে করতে পারছেন কিনা এই ধরনের বৈঠক এর আগে হয়েছে কিনা। ফলে পশ্চিমবঙ্গে প্রকল্পের জট জটিলতা কাটানোর জন্য যেভাবে সব পক্ষ একসঙ্গে বসে মিলিয়ে রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক সারলেন, তাতে গোটা দেশের মধ্যে এটি একটি অন্যতম নজির হয়ে দাঁড়ালো। ফলে অনেকেই ইতিমধ্যে বলতে শুরু করেছেন প্রশাসনিক পদক্ষেপে উন্নয়নের কাজ আসলে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তা রেলের সঙ্গে রাজ্যের এই বৈঠকের অন্যতম উদাহরণ হয়ে থাকছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।